প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র, আর্থিক বিবরণী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই আর্থিক বিবরণী গত ক্লাসে তোমাদেরকে একটি সৃজনশীল প্রশ্ন আমি লিখে দিয়েছিলাম এবং ক নম্বরের সমাধান করে দিয়েছিলাম। আশা করি তোমরা প্রশ্নটি খাতায় লিখেছ। আজকে আমি খ এবং গ নিয়ে আলোচনা করব এবং খ এবং গ অংশ সমাধান করব। প্রশ্নটি তোমরা তোমাদের সামনে নিয়ে বসো এবং আমার সাথে প্রশ্নটি আমি যখন অঙ্কটি সমাধান করব তখন আমার সাথে সাথে মিলাবে, নয়তো বুঝতে পারবে না। অবশ্যই আমার সাথে মিলাতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবং তোমাদের একটা বাড়ির কাজ দিয়েছিলাম যে তিনটা বিবরণী, আর্থিক বিবরণীতে তিনটা বিবরণী, বিশদায়ী বিবরণী, মালিকানা সত্ত্বে পরিবর্তনের বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী, এই তিনটা ছক তোমাদের আয়ত্ত করতে বলেছিলাম এবং কোন কোন উপাদান নিয়ে এই তিনটা বিবরণী তৈরি করা হয় সে সম্পর্কে তোমাদের ধারণা নিতে বলেছিলাম। আশা করি তোমরা ধারণা নিয়েছো। যদি তোমাদের ধারণা না থাকে এই তিনটা বিবরণী সম্পর্কে, তাহলে সৃজনশীল প্রশ্ন তোমাদের পক্ষে সঠিকভাবে উত্তর করা সম্ভব হবে না। আশা করি তোমাদের ধারণা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে যে কোনো একটা বিবরণী পুরোপুরিভাবে প্রস্তুত করতে বলা হলেও অনেক ক্ষেত্রেই ওই বিবরণী থেকে খণ্ড খণ্ড অংশ চাওয়া হয়। যেমন এই যে মোট লাভ, তোমাদের এই প্রশ্নটিতেই কি মোট লাভ বলা আছে, তোমাদেরকে নিট লাভ করতে হবে। এখানে কিন্তু বিশদের বিবরণীর সব উপাদানগুলো এখানে নেই, কারণ মোট লাভের আগে বিক্রয় ছিল, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট লাভ করা হয়েছে, তাই না? তো এখন তোমাদের যদি এই বিশদায়ী বিবরণী সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকে, তাহলে যেভাবে চাওয়া হোক না কেন তোমরা সঠিক উত্তরটি লিখতে পারবে। আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছ। তোমরা অবশ্যই তিনটা যে ছক আছে আর্থিক বিবরণীর, এই তিনটা ছক এবং তিনটা বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয়, কোন কোন উপাদানগুলো অন্তর্ভুক্ত হয় সে সম্পর্কে তোমরা অবশ্যই তোমাদের ধারণা থাকতে হবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্নটি যে 5টা সমন্বয় দিয়েছিলাম এবং একটা রেওয়া মিল দিয়েছিলাম, তাই না? 5টা সমন্বয়, এই যে সমন্বয়গুলো কিছুটা আলোচনা করা হলেও আজকেও আমি আলোচনা করে তারপরে অঙ্কে যাব। দেখো এখানে 5টা সমন্বয় দেওয়া আছে। এই 5টা সমন্বয় 1 2 3 4 5 এইভাবে কোন কোন সমন্বয় রেওয়া মিলের কোন উপাদানের সাথে কাজ হবে, তোমরা ওই উপাদানের পাশে এই নম্বরগুলো যদি তোমরা দিয়ে নাও তাহলে কোনো উপাদান বাদ পড়ার সুযোগ থাকে না, তাই না? দেখো আমি সমন্বয়গুলো পড়ছি। সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে কত? 55,000 টাকা, তাই না? তাহলে এই যে সমাপনী মজুত পণ্য, এটা ক্রয়ের একটি অংশ। তাহলে ক্রয়কে এটা কমাবে, যেহেতু অবিকৃত অবস্থায় রয়ে গেছে। তাহলে ক্রয় বিশদায়ী বিবরণীতে ক্রয় থেকে বাদ যাবে এবং আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ হিসাবে দেখাতে হবে। 4,000 টাকার একটি ক্রয় চালান হিসাবের বইতে লেখা হয়নি। 4,000 টাকার একটি ক্রয় চালান হিসাবের বইতে লেখা হয়নি মানে আমরা লিখব, তার মানে হলো ক্রয় করা হয়েছে, এটা অলিখিত ক্রয়। তাহলে ক্রয় বাড়বে, ক্রয়ের সাথে যোগ হবে এবং পাওনাদার আর্থিক অবস্থার বিবরণীতে পাওনাদারের সাথে যোগ করে দেখাতে হবে, পাওনাদারও বাড়বে। স্বত্বাধিকার কর্তৃক 3,000 টাকার পণ্য উত্তোলন হিসাবভুক্ত হয়নি। তাহলে স্বত্বাধিকার কর্তৃক পণ্য উত্তোলন করেছে, পণ্য উত্তোলন করলে ক্রয় কমে যাবে, ক্রয় থেকে বিশদায়ী বিবরণীতে ক্রয় থেকে বাদ দিতে হবে এবং মালিকের মূলধন থেকে বাদ দিয়ে দেখাতে হবে। দেখো অনাদায়ী পাওনা স্বরূপ 2,000 টাকা অবলোকন করতে হবে এবং অবশিষ্ট প্রাপ্য হিসাবে 10% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যবস্থা করতে হবে। তাহলে অনাদায়ী পাওনা স্বরূপ কি 2,000 টাকা আর্থিক অবস্থার বিশদায়ী বিবরণীতে চলতি বিশদায়ী বিবরণীতে পরিচালন ব্যয় হিসেবে দেখাতে হবে এবং আর্থিক অবস্থার বিবরণীতে দেনাদার থেকে
দেনাদার বা প্রাপ্য হিসাব থেকে বাদ দিয়ে দেখাতে হবে। এই যে বাদ দেওয়ার পরে অবশিষ্ট যে প্রাপ্য হিসাব আছে তার উপর 10% অবচয় 10% অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যবস্থা করতে হবে। এই যে সঞ্চিতির ব্যবস্থা করে এটা কি করতে হবে, আর্থিক বিশদায় বিবরণীতে চলতি বিশদায় বিবরণীতে পরিচালন ব্যয়ের অন্তর্ভুক্ত বিষয় হিসেবে দেখাতে হবে এবং দেনাদার বা প্রাপ্য হিসাব থেকে বাদ দিয়ে দেখাতে হবে। তোমরা জানো অনাদায়ী পাওনা কি? অনাদায়ী পাওনা হলো দেনাদার বা প্রাপ্য হিসাব থেকে যে পরিমাণ অর্থ আদায় করা সম্ভব হয় না বা আদায়যোগ্য নয় বলে নিশ্চিত হওয়া যায়, সেটা হলো কি অনাদায়ী পাওনা। এবং এই যে অনাদায়ী পাওনা যে পরিমাণ অর্থ আদায় সম্ভব হয় না এর জন্য যে সঞ্চিতির ব্যবস্থা রাখতে হয় সেটা হলো অনাদায়ী পাওনা সঞ্চিতি। ঠিক আছে, আমরা যখন অঙ্কের সমাধান করব তখন আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে, আরো পরিষ্কার হবে ধারণাগুলো। তারপর দেখো কলকবজার উপর 5% অবচয় ধার্য হবে। তাহলে কলকবজার উপর 5% অবচয় ধার্য করতে হলে আমার কি করতে হবে, অবচয় খরচ পরিচালন খরচ বিশদায় বিবরণীতে দেখাতে হবে এবং আর্থিক অবস্থার বিবরণীতে কলকবজা থেকে বাদ দিয়ে দেখাতে হবে এবং রেওয়া মিলে কোনো পুঞ্জীভূত অবচয় থাকলে সেটা যোগ করে একসাথে বাদ দিয়ে দেখাতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে খ নম্বরে চলে যাই। খ নম্বরে কি বলা আছে, মোট লাভ 1,22,000 টাকা হলে নিট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তাহলে নিট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি একটু সময় বাঁচানোর জন্য আমি ছকটা আগে করে নিয়েছি। দেখো খ নম্বর ঐশী ট্রেডার্সের বিশদায় বিবরণী, তাই না, 2017 সালের 31 ডিসেম্বর তারিখ সমাপ্ত বছরের জন্য টাকার কলাম থাকবে 3টা, একটা হলো বিবরণ, তাই না। তাহলে মোট লাভ এখানে কি করে দেওয়া আছে এবং বাকি অংশটুকু আমাদের কাজ করে কি করতে হবে, নিট মুনাফা বা ক্ষতি বের করতে হবে। দেখো রেওয়া মিলে চলে আসো। প্রথমেই কি আর বলা আছে, মজুদ পণ্য। আমরা প্রথম থেকে কে একদম সমন্বয় পর্যন্ত যাব। এভাবে গেলে কি হবে, আমাদের কোনো উপাদান বাদ পড়ার সুযোগ থাকবে না। ঠিক আছে, আমি যদি বেছে বেছে নিয়ে করতে চাই তাহলে কি দেখা যাচ্ছে কোনো উপাদান বাদ পড়ে গেছে, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে অঙ্কটি মিলবে না বা কোনটা বাদ পড়ছে সেটা বের করাও কি আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। তাহলে প্রথম থেকে শুরু করব। মজুদ পণ্য, এটা কাজ হয়ে গেছে। কেমনে বুঝলাম কাজ হয়ে গেছে, কারণ মোট লাভ কি ছিল 1,22,000 টাকা, তাই না। এর আগে বিক্রিত পণ্যের ব্যয় নির্ধারণ করার জন্য এই যে মজুদ পণ্য, প্রারম্ভিক যে মজুদ পণ্য, হ্যাঁ, 1/1/2017 দিয়ে এখানে লেখা আছে, সেটা কাজ হয়ে গেছে। ক্রয় ও বিক্রয় এর আগে কাজ হয়ে গেছে। আন্তঃফেরত বহির্ফেরত কি মোট লাভ বের করার সময় কি কাজ হয়ে গেছে। তাহলে বিপণন খরচ, এটা পরিচালন, এর পরের ধাপটা হলো কি পরিচালন ব্যয় বা পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় প্রথম আছে বিপণন খরচ। বিপণন খরচ কত টাকা, এটার সাথে কোনো সমন্বয় নেই, হ্যাঁ, কারণ কিভাবে বুঝলাম সমন্বয় নেই, কারণ এখানে আমি কি ওই সমন্বয়ের যে 1 2 3 4 5 এই নম্বরগুলো আছে, আমি কোন রেওয়া মিলে কোন উপাদানের সাথে কাজ হবে সেটা আমি এখানে লিখে নিয়েছি বা পাশে নম্বরগুলো দিয়ে নিয়েছি। দেখো এটা যার সাথে সমন্বয় নেই সেটা আমি মাঝখানের কলামে লিখলাম, আর সমন্বয় থাকলে এখানে লিখবো। তারপরে আছে কি ভাড়া। ভাড়া কত আছে এখানে দেখো প্রশ্নের সাথে মিলাও। বন্ধনীতে বলা আছে কি বার্ষিক কত, বার্ষিক 24,000 টাকা, তাই না। তাহলে রেওয়া মিলে কি 20,000 টাকা ডেবিট কলামে 20,000 টাকা দেওয়া আছে। তাহলে তার মানে হলো 20,000 টাকা দেওয়া হয়েছে বার্ষিক, মানে এক বছরে 24,000 টাকা দিতে হবে, তার মানে 4,000 টাকা দেওয়া হয় নাই। তাহলে এটা এনে কত 20,000 টাকা। আর বকেয়া আছে কত, বকেয়া আছে 4,000 টাকা। তাহলে এই মোট হলো বার্ষিক 24,000 টাকা। এই 4,000 টাকা চলতি খরচ হিসেবে চলতি দায় হিসেবে
আর্থিক অবস্থার বিবরণীতে দেখাতে হবে। তারপরে দেখো কলকবজা আসবে না, রেটস কত, 4,000 টাকা। কলকবজার সাথে একটা সমন্বয় আছে, কলকবজার উপর অবচয় ধার্য করতে হবে, সেটা আমরা পরে করব, সমন্বয়ে যখন যাব তখন করব। দেখো 4,000। তারপরে প্রাপ্য হিসাব ও পদ হিসাব, পরিচালন ব্যয় আসবে না, অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা কাজ হবে সমন্বয়ে যখন যাব। দেখো আমি এখানে 4 নম্বর দিয়ে নিয়েছি, কারণ 4 নম্বর সমন্বয়ের সাথে এটা কাজ হবে। দেখছো নম্বর করা সুবিধা কি, সাথে সাথে আমি কি সমন্বয় আমার চোখ চলে যাচ্ছে, আমি সহজেই বুঝতে পারতেছি কোনগুলো এখানে আসবে। বার্তা, প্রাপ্ত বার্তা, এখানে এটা অপরিচালন আয় হিসেবে আসবে। নগদ তহবিল ও ব্যাংক উদ্বৃত্ত এটা আসবে না। উত্তোলন ও মূলধন আসবে না। তারপর দেখো সমন্বয়গুলো, সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 55,000 টাকা, এটা এখানে আসবে না। পরিচালন ব্যয়ে 4,000 টাকার একটি ক্রয় চালান হিসাবের বইতে লেখা হয়নি, এটাও আসবে না এখানে। স্বত্বাধিকার কর্তৃক 3,000 টাকার পণ্য উত্তোলন করা হয়েছে, এটাও এখানে অন্তর্ভুক্ত হবে না। অনাদায়ী পাওনা, আমি কি বলেছিলাম, অনাদায়ী পাওনা কত টাকা আছে, 2,000 টাকা, যোগ অনাদায়ী পাওনা সঞ্চিতি, আমি বলেছিলাম এগুলো বিশদায়ী বিবরণীতে পরিচালন ব্যয়ের অন্তর্ভুক্ত বিষয় হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে। এগুলো নতুন অনাদায়ী সঞ্চিতি লিখি সংক্ষেপ। সঞ্চিতিটা কিভাবে বের করতে হবে, প্রাপ্য হিসাব আছে 52,000 টাকা, এর থেকে 2,000 টাকা অনাদায়ী পাওনা যে সমন্বয় বলা সেটা বাদ দিতে হবে, এবং অবশিষ্ট উপরে 10% ধরতে হবে। কত হলো, 5,000 টাকা, কত হলো 7,000, যোগ করলে হবে 7,000। বা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি হলো, রেওয়া মিলে আসো 9 নম্বর, দেখো 3,000 টাকা বাদ দিলে আমার এখানে কত আসবে, 4,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই অংশটুকু মুছে দিচ্ছি। তোমাদের খাতায় নিশ্চয়ই লেখা আছে মোট লাভ কত, 1,22,000 টাকা, তোমরা ধারাবাহিকভাবে লিখে নিবা। এই আইটেমটা লাগবে আমার, এটা বিপণন, কি ছিল, বিপণন খরচ, এটা মুছে দিলে হবে না। বিপণন খরচ কত ছিল, 10,000 টাকা, কারণ মোট পরিচালন ব্যয় এখনো কি অন্তর্ভুক্ত হয়নি। তারপরে 5 নম্বর সমন্বয়টা বলা আছে কলকবজার উপর 5% অবচয় ধার্য হবে। তাহলে কলকবজার অবচয় কত টাকা, 50,000 টাকার উপরে 5%। দেওয়া মিলে দেখো কলকবজা আছে কত, 50,000 টাকা, এগুলো 5%, 2,500 টাকা। 2,500 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি এই যে পরিচালন খরচ, এখানে আছে কয়টা, 4টা, আর এখানে আছে একটা 5টা, এই 5টা আমি যোগ করব। দেখো 10,000, 4,000, 24,000, 4,000, 4,000 আর হলো 2,500, মোট হলো কত, 44,500, 44,500। এটা হলো আমার পরিচালন
ব্যয়। এই মোট লাভ থেকে এখন তোমাদের খাতায় দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি এগুলো মুছে দিচ্ছি। মোট লাভ কত ছিল? মোট লাভ কত ছিল? 1,22,000 টাকা। এই 1,22,000 থেকে আমার 40,500 টাকা বাদ দিতে হবে। সাতাত্তর হাজার পাঁচশো, 77,500 এটা হলো পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা 77,500 যোগ অপরিচালন আয়। অপরিচালন আয় একটা আছে প্রাপ্ত বার্তা। কি আছে? প্রাপ্ত বার্তা। দেখো রেওয়া মিলের আইটেম 10 নম্বর, প্রাপ্ত বার্তা কত টাকা? সরাসরি এখানে লিখে যাব, কারণ আর কোনো কিছু নেই। তাহলে 77 আর 5 82, 82,500। এখানে অপরিচালন ব্যয়ও নেই। অপরিচালন ব্যয় থাকলে আমি এখানে কি করতাম? বাদ দিতাম। যেহেতু নেই, এটাই আমার নেট মুনাফা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি গ নম্বরে চলে যাব। কি বলা আছে? মালিকানা সত্ত্ব 2,89,500 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তোমরা এটা খাতায় তুলে নিবে, আমি মুছে দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আর্থিক অবস্থার বিবরণী 31 ডিসেম্বর 2017 তারিখে। এখানে বিবরণ এবং টাকার কলাম হবে 3টা। বিবরণ, টাকা, টাকা, টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো প্রথমেই কি করতে হবে? সম্পদ সমূহগুলো লিখতে হবে এখানে। তোমরা জানো আর্থিক অবস্থার বিবরণীতে মোট সম্পদ সমান কি হয়? দায় যোগ মালিকানা সত্ত্ব। তাহলে প্রথমে চলতি সম্পদগুলো আমি লিখি। চলতি সম্পদ সমূহ লিখতে পারি। প্রথমে কি আছে? সম্পদগুলো আমাকে খুঁজে বের করতে হবে। চলতি সম্পদ, দেখো নগদ তহবিল ও ব্যাংক উদ্বৃত্ত 1,81,000 টাকা। তহবিল ও ব্যাংক উদ্বৃত্ত, নগদ তহবিল ও ব্যাংক উদ্বৃত্ত কত টাকা আছে? কোনো সমন্বয় নেই, এই কারণে আমি মাঝখানে কলামে লিখতে হবে 1,81,000 টাকা। তারপরে কি আছে?
প্রাপ্য হিসাব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রাপ্য হিসাব এটাও চলতি সম্পদ। প্রাপ্য হিসাব কত টাকা আছে? 52,000। দেখো প্রশ্নের সাথে মিলাও। তারপরে 4 নম্বর সমন্বয় কি বলা ছিল? অনাদায়ী পাওনা, তাই না? কারণ আমি নম্বরগুলো কি লিখে নিয়েছিলাম, সমন্বয়ের নম্বরগুলো। অনাদায়ী পাওনা কত টাকা ছিল? 2,000 টাকা। হইল 50,000 বাদ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত টাকা বের করেছিলাম বিশদায়ী বিবরণীতে? দেখো 5,000 টাকা, 10% ছিল। তাহলে কত হলো? এই 45,000 টাকা। তারপর আছে কি সমন্বয় আছে। দেখো আরেকটা আইটেম আছে, সমাপনী মজুদ পণ্য। কি আছে? সমাপনী মজুদ পণ্য কত টাকা? 55,000 টাকা ছিল। সমাপনী মজুদ পণ্য কত? এই 55,000 টাকা। আর কিছু আছে? দেখতে হবে আর কিছু আছে কিনা। চলতি সম্পদ আর কিছু দেখতে পাচ্ছি না। তাহলে এটা টোটাল যোগ করে দাও। এক লক্ষ 81 যোগ 45,000 যোগ কত? 55,000। তাহলে চলতি সম্পদ কত হলো? 2,81,000 টাকা। এবার আসো স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ কি আছে? কল কবজা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের প্রশ্নের সাথে মিলাও। কল কবজা কত আছে? কল কবজা আছে হলো 50,000 টাকা। যেহেতু আর স্থায়ী সম্পদ উপাদান একটাই, তাহলে আমি মাঝখানের কলামে লিখে যে পুঞ্জীভূত অপচয় আছে বাদ দিয়ে পুঞ্জীভূত অপচয় কত টাকা ছিল? 2,500। বিশদায়ী বিবরণীতে যখন তো প্রস্তুত করেছিলাম তখন বের করেছি। এখন কত হলো? 47,500। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল মোট সম্পদ। তাহলে 2,81,000 টাকার সাথে 47,500 যোগ করলাম, কত হলো? 3,28,500। 3,28,500 এই হলো মোট সম্পদ। 3,28,500। এখন আমাদের কি করতে হবে? এই মোট সম্পদ সমান দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ বের করতে হবে। তোমরা খাতায় উঠিয়ে তারপরে পরের ধাপটা করো। দায় ও মালিকানা সত্ত্ব। প্রথমেই চলতি দায়। চলতি দায়ের মধ্যে কি কি আছে?
প্রথমে কি ছিল দেখো, ভাড়া ভাড়া ছিল কত, 4,000 টাকা। এই ভাড়া ছিল না, হ্যাঁ বকেয়া ভাড়া, মাঝখানের কলামে লিখবো 4,000 টাকা, রেওয়া মিলেছিল। তারপরে কি, কলকবজা, প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব, প্রদেয় হিসাবের সাথে 2 নম্বর সমন্বয়টা ছিল। 2 নম্বর সমন্বয় কি বলে, 4,000 টাকার একটি ক্রয় চালান হিসাবের বইতে লেখা হয়নি। তার মানে এই যে প্রদেয় হিসাব বাড়বে, প্রদেয় হিসাব এখানে কত আছে, 31,000 টাকা। প্রদেয় হিসাব কত আছে, 31,000 টাকা। সমন্বয় একটা এখানে লিখতে হবে, যোগ ধারে ক্রয় বা অলিখিত ক্রয়, এখানে লিখতে পারো কত টাকা, 4,000। তাহলে কত হলো, 35,000 যোগ করলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কোনো চলতি দায় আছে কিনা আমরা সমন্বয়গুলো দেখি। আর কোনো চলতি দায় আমাদের নেই। তাহলে আমি যোগ করি, 4 3 7 7,000 কত, না সরি 35,000 আর 4,000 কত হলো, 39,000। এখন আমাদের স্থায়ী দায় আছে কিনা, স্থায়ী বা দীর্ঘমেয়াদী দায় আছে কিনা আমাদের দেখতে হবে, নেই। তাহলে তারপরে কি, মালিকানা সত্ত্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গ নম্বরে বলা ছিল কি, কি বলা ছিল, যে মালিকানা সত্ত্ব 2,89,000 টাকা ধরে, এটা গ নম্বর। সমাধান করতেছি, দেখো কি বলা ছিল, আমরা আগেই প্রশ্নগুলো পড়ে নিয়েছিলাম যে 2,89,500 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে। তাহলে মালিকানা সত্ত্ব আমাদের কি বের করা লাগবে না, আমাদের এটা দেওয়া আছে। মালিকানা সত্ত্বের পরিমাণ কত, 2,89,500, 2,89,500। তাহলে 39,000 যোগ 2,89,500, তাহলে 3,28,500। তাহলে আমার মোট সম্পদ কত ছিল, 3,28,500। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল দায় ও মালিকানা সত্ত্বের যোগফল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তার মানে হলো মোট সম্পদ সমান হলো কি, মোট দায় ও মালিকানা সত্ত্ব। আজ এই পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে অঙ্কটা আমি করে দিয়েছি এটা বাড়িতে করবে, ঠিক আছে? এটাই SW রইল।